আপনার গাড়ি কোনো প্রকার ড্রাইভার বা মানুষের সাহায্য ছাড়াই নিজে থেকেই বুঝে ফেলবে সামনে কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে কিনা, এবং সেই অনুযায়ী এটা মিলি সেকেন্ডেরও আগে ডিসিশন নিবে যে সেই মুহূর্তে এক্স্যাক্টলি তার নিজের কি করা উচিত, যেটা করলে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট ঘটবে না। এলন মাস্কের টেসলা থেকে শুরু করে পৃথিবীর বড় বড় কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলা এখন পর্যন্ত হিমশিম খাচ্ছে এই টেকনোলজির গাড়ি খুব শীঘ্রই বাজারে আনার জন্য। হিমশিম তো খাবেই, কারণ চিন্তা করা যায় কোনো প্রকার ড্রাইভার বা মানুষের সাহায্য ছাড়াই বড় বড় হাইওয়ে বা অন্ধকার রাস্তা থেকে শুরু করে যে কোনো খারাপ পরিস্থিতি বা আবহাওয়ায় নিজের মতো করে চলবে আপনার গাড়ি। কি শুনতে অবাক লাগছে? আমি আসলে সেলফ ড্রাইভিং বা অটোনমাস কারের কথা বলছি, যেটা কোনো প্রকার ড্রাইভার বা মানুষের হেল্প ছাড়াই যে কোনো জায়গায় বা যে কোনো খারাপ পরিস্থিতিতে নির্বিঘ্নে নিজের মতো করে চলতে পারে ও মানিয়ে নিতে পারে। প্রশ্ন হলো এই সেলফ ড্রাইভিং বা অটোনমাস গাড়িগুলা ঝড় বৃষ্টি অন্ধকার বা যে কোনো খারাপ পরিস্থিতিতে কিভাবে বুঝতে পারে তার চারিদিকে ঠিক কি রয়েছে এবং এক্স্যাক্টলি কতটুকু জায়গায় এবং কত অ্যাঙ্গেল নিয়ে তাকে পাশ কাটাতে হবে। কিভাবে এই গাড়িগুলো আসন্ন বিপদ সম্পর্কে আগে থেকে ধারণা বা প্রেডিকশন করতে পারে এবং সেই অনুযায়ী গাড়ির স্পিড বাড়ানো বা কমাতে পারে। কিভাবে গাড়িগুলো নিজে থেকেই বুঝে ফেলে যে ইমার্জেন্সি মুহূর্তে হঠাৎ করে ব্রেক করেই তাকে থামতে হবে। মোট কথা, কোন টেকনোলজির মাধ্যমে এই সেলফ ড্রাইভিং বা অটোনমাস গাড়িগুলো এই অসম্ভবকে সম্ভব করছে সেটাই বিস্তারিত স্টেপ বাই স্টেপ সহজ উদাহরণের মাধ্যমে জানবো এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে বুঝার সুবিধার্থে আমরা একটি সিনারিও কল্পনা করি। ধরুন গভীর রাত, আপনি আপনার সেলফ ড্রাইভিং বা অটোনমাস গাড়িতে করে এই রাস্তা দিয়ে বাসায় যাচ্ছেন। এখন যেহেতু আপনার গাড়ি নিজে থেকেই সবকিছু করতে পারে, এজন্য আপনি শুধু তাকে বলে দিয়েছেন যে আপনার অফিস থেকে আপনার বাসার ঠিক এই লোকেশনে নিয়ে যেতে। এরপর মনে করুন আপনি গাড়িতে ঘুমিয়ে আছেন এবং আপনার গাড়ি নিজে থেকেই চলছে। ধরুন আপনার গাড়ির কিছুটা সামনে একটি গাছ রাস্তার এক পাশে ভেঙে পড়ে আছে এবং গাছের অপোজিট সাইডে একটি কুকুর দাঁড়িয়ে আছে। এক্ষেত্রে কি কাহিনী ঘটবে, গাড়িটি কি ডিসিশন নিবে এই পরিস্থিতিতে, সেটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমেই বলে রাখি, গাড়িটির কাছে রাত ও দিন দুটোই সমান, কারণ গাড়ি কিন্তু মানুষের মতো চোখ দিয়ে দেখে না। সে দেখে ক্যামেরা, রেডার, সেন্সর বা লেজার বেসড সিস্টেম দিয়ে, এবং এই সেন্সরগুলো রাতে ও দিনে সমানভাবে কাজ করে। একটু পরেই এটা নিয়ে আমরা বিস্তারিতভাবে দেখব। গাড়িটি মূলত নিজে নিজে পথ চলার জন্য বেশ কয়েকটি সেন্সর ব্যবহার করে, ঠিক যেমন মানুষ চলার জন্য চোখ বা কান ব্যবহার করে। প্রথমে আসবে গাড়ির ক্যামেরা সেন্সর। এখন যতটুকু সম্ভব গাড়িটি ক্যামেরা দিয়ে সামনে কি আছে সেটার কালার, রোড লাইন্স, কনটেক্সট ইত্যাদি বোঝার চেষ্টা করবে। যেহেতু ক্যামেরা সম্পর্কে মোটামুটি সবার ধারণা আছে, এজন্য ক্যামেরা কিভাবে কাজ করে সেটা আমি এখানে ব্যাখ্যা করলাম না। এখন যেমনটা বলছিলাম, রাত হওয়ার কারণে কিন্তু ক্যামেরা দিয়ে সামনে কি আছে সেটার যথেষ্ট ভালো ধারণা পাওয়া যাচ্ছে না, এবং যদি ধরেও নিই ক্যামেরা দিয়ে সামনে কি আছে সেটার ধারণা গাড়ি পেয়েছে, কিন্তু সমস্যা হলো সামনে যেটাই থাকুক সেটা গাড়ি থেকে ঠিক কত দূরে আছে সেটা কিন্তু ক্যামেরা দিয়ে বোঝা সম্ভব নয়। এজন্য এখানে কাজ করবে আরো একটি সেন্সর, যেটাকে আমরা বলি লাইডার সেন্সর। প্রথমত এই সেন্সরের দেখার জন্য আসলে আলোর দরকার হয় না। এই সেন্সরটি গাড়ির চারিদিকে প্রতি সেকেন্ডে কয়েক মিলিয়ন অদৃশ্য লেজার পালস নির্গত করে। প্রতিটি পালস আলোর বেগে সামনের দিকে যেতে থাকে। যখন এই পালসগুলো সামনে থাকা কোনো অবজেক্ট, যেমন এক্ষেত্রে কুকুরের গায়ে হিট করে, তখন সেটা বাউন্স করে লাইডার সেন্সরে আবার ফেরত আসে। যখনই লাইডার এই বাউন্স করে ফেরত আসা কোনো সিগন্যাল পেয়ে যায়, তখন সে বুঝতে পারে সামনে কিছু একটা আছে। ঠিক যেমন আপনি যদি ফাঁকা একটি গুহার ভেতরে জোরে চিৎকার করেন, তখন কিন্তু আপনার চিৎকার ওই গুহার দেয়ালে গিয়ে যখন লাগবে, সাথে সাথে কিন্তু আপনি একটি ইকো শুনতে পাবেন আপনার নিজের চিৎকারের। এখন কাহিনী হলো, বুঝলাম সামনে কিছু একটি আছে, কিন্তু সেটি কত দূরে আছে সেটা লাইডার মূলত এই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করে বের করতে পারে। এখানে সি মানে হলো লাইটের স্পিড, এরপরে এখানে টি হলো লাইডার থেকে যে পালসটি গেল এবং যে সিগন্যালটি রিটার্ন আসলো, এইটা ঘটতে মূলত কত সময় লেগেছিল। আর 2 দিয়ে ভাগ করা হয়, কারণ পালসগুলো লাইডার থেকে যাচ্ছে এবং আবার লাইডারে ফেরত আসছে। সো অ্যাকচুয়াল অন ওয়ে ডিসটেন্স হবে রাউন্ড ট্রিপের অর্ধেক। সো এখন পর্যন্ত গাড়িটি জানে যে সামনে কিছু একটি আছে এবং সেটি কত দূরে আছে, বাট সে কিন্তু জানে না যে এক্স্যাক্টলি সামনে আসলে কি রয়েছে। সেটা কি কোনো প্রাণী নাকি কোনো জড় বস্তু, এবং তার সাইজ বা আকারই বা কেমন। খেয়াল করুন, একটু আগেই বলেছিলাম লাইডার প্রতি সেকেন্ডে কয়েক মিলিয়ন পালস ফায়ার করে। প্রতিটি পালস যখন সামনের কোনো অবজেক্টে হিট করে এবং লাইডারের কাছে আবার ফেরত আসে, তখন সেটি লাইডারকে একটি প্রিসাইজ 3D কোঅর্ডিনেট দেয়। যখন মিলিয়ন মিলিয়ন পালস এইভাবে ফিরে আসে, তখন লাইডার খুব সহজে সামনের অবজেক্টের 3D পয়েন্ট ক্লাউড তৈরি করতে পারে। এখন গাড়ির সিস্টেমে আগে থেকে ইন্টিগ্রেট করা এআই সেই 3D পয়েন্টস এর প্যাটার্ন দেখে বুঝতে পারে সামনে যেটি আছে সেটি আসলে কি। এআই এই 3D পয়েন্টগুলো ক্যালকুলেট করে এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করতে পারে। যেহেতু এআই আগে থেকে কোটি কোটি ইমেজ এবং 3D ডেটা দিয়ে ট্রেন করা, আর এআই যেহেতু তার ট্রেনিং এর সময় আগেও এই একই ধরনের প্যাটার্ন কুকুর, বিড়াল, ছাগল বা এই ধরনের প্রাণীর ক্ষেত্রেও দেখেছে, তাই সে ফাইনাল সিদ্ধান্ত নেয় যে সামনে একটি সেই ধরনের প্রাণী আছে। এখন বুঝলাম সামনে একটি প্রাণী রয়েছে, কিন্তু প্রশ্ন হলো সেটি কি স্থির হয়ে দাঁড়িয়ে আছে নাকি নড়াচড়া করছে। এই সমস্যার সমাধান করতে চলে আসে মোশন ডিটেক্টর। কিভাবে এটি কাজ করে, ধরুন কুকুরের গায়ে যে পালসগুলো লাগছে সেই পালসগুলো আবার লাইডারে ফিরে আসছে, এবং এটি যেহেতু কন্টিনিউয়াসলি হচ্ছে, সো যদি সিস্টেম দেখে আগের পয়েন্ট স্ক্যানিং এর সাথে পরের পয়েন্ট স্ক্যানিং এ পয়েন্টগুলো একই জায়গায় থাকছে না, তাহলে বোঝা যায় যে সামনে যে প্রাণী থাকুক না কেন সেটা নড়াচড়া করছে। সো ধরে নিন গাড়ি বুঝে ফেললো যে সামনে যে প্রাণীটি আছে সেটি নড়াচড়া করছে, কিন্তু প্রশ্ন হলো এই নড়াচড়াটা কত দ্রুত হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কুকুর কিন্তু অনেক সময় খুব স্লোলি রাস্তা পার হয়, আবার অনেক সময় হঠাৎ করে রাস্তার মাঝখানে লাফও দিতে পারে। এজন্য এখন গাড়িটি রেডার সেন্সরের সাহায্য নিয়ে থাকে। রেডার মূলত তার রেডিও ওয়েভ সামনের অবজেক্টের দিকে ফায়ার করে, এবং সেম আগের মতো সামনে কোনো জিনিস থাকলে ওয়েভ সেটাতে যে হিট করে এবং আবার সে রেডারের কাছে ফিরে আসে। এভাবে সামনের কোনো অবজেক্ট বা জিনিস যখন রেডারে ধরা পড়ে, তখন মূলত রেডার তার স্পিড মাপার জন্য
ডপলার ইফেক্ট ব্যবহার করে। এটার কনসেপ্টটি ঠিক এরকম, ধরুন কুকুরটি গাড়ির দিকে আসছে, তার মানে কন্টিনিউয়াসলি কুকুর এবং গাড়িতে থাকা রেডারের মধ্যবর্তী দূরত্বও কিন্তু কমছে, এবং রেডার যেহেতু কন্টিনিউয়াসলি রেডিও ওয়েভ ফায়ার করছে, সো এক্ষেত্রে রেডারের দিকে ফিরে যাওয়া প্রতিফলিত ওয়েভের ফ্রিকোয়েন্সিও কিন্তু বাড়ছে। যেমন ধরুন একটি রাবারের বল আপনি 5 মিটার দূর থেকে একটি দেয়ালে চেলে মারছেন, সো বলটি রাবারের হওয়ায় ডেফিনেটলি আপনার কাছে ফেরত আসবে। সো ধরুন ফেরত আসতে বলটির 2 সেকেন্ড সময় লাগছে। এখন দেয়ালটাকে যদি আপনার দিকে সরিয়ে নেওয়া হয়, তাহলে আপনার এবং দেয়ালের মধ্যবর্তী দূরত্ব কিন্তু 5 মিটার থেকে কমে গিয়েছে, এবং দূরত্ব যেহেতু কমে গিয়েছে, এখন যদি আপনি সেই আগের মতো সেম স্পিডে সেম বলই আসলে ওই দেয়ালে থ্রো করেন, এখন কিন্তু আগের থেকে আরো কম সময়ে ওই বলটি আপনার কাছে ফেরত আসবে। সো রেডারের ক্ষেত্রে এই যে কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্সির চেঞ্জেসটা হচ্ছে, সেটা সে এই ফর্মুলা ব্যবহার করে ক্যালকুলেশন করে, এবং এইখান থেকে সে খুব সহজে কিন্তু বেগ বা স্পিড বের করতে পারে। এভাবে গাড়িটি লাইডার, রেডার আর ক্যামেরা দিয়ে তার আশেপাশের একটি লাইভ 3D ম্যাপ এঁকে ফেলে। এখন ঘটে সেন্সর ফিউশন, অর্থাৎ যদিও গাড়ির কাছে এখন তার সামনের একটি পরিষ্কার 3D ম্যাপ আছে, কিন্তু গাড়ি এটি বিশ্বাস করতে চায় না। এজন্য সে ফাইনাল কনফার্মেশনের জন্য এখন পর্যন্ত যতগুলো সেন্সরের কথা বললাম সবার থেকে ইনফরমেশন কালেক্ট করে এবং একটি ইউনিফাইড ওয়ার্ল্ড মোড জেনারেট করে। সো ধরে নিলাম সকল সেন্সর থেকে প্রাপ্ত ডেটার উপর বেস্ট করে সে ফাইনালাইজ করে ফেললো যে হ্যাঁ, আসলেই সামনে আসলে একটি গাছ আছে যেটা নড়াচড়া করে না, এবং অপোজিট সাইডে একটি প্রাণী আছে যেটা মুভমেন্ট করে। কিন্তু প্রশ্ন হলো, এই গাছ বা কুকুর রাস্তার ঠিক কোথায় আছে? এটা কি রাস্তার এক পাশে আছে, নাকি রাস্তার মাঝখানে আছে, নাকি কোথায় আছে? এটি আইডেন্টিফাই করার জন্য গাড়িকে জানতে হবে যে সে ওই মুহূর্তে যে রাস্তার উপরে আছে সেই রাস্তার সাইজ, বাউন্ডারি বা তার নিজের লেন ইত্যাদি। এটি জানার জন্য এখন গাড়িটি ব্যবহার করবে লোকালাইজেশন। লোকালাইজেশনের মাধ্যমে গাড়িটি জিপিএস নেভিগেশন, আইএমইউ বা ইনার্শিয়াল মেজারমেন্ট ইউনিট, হুইল অডোমেট্রি এবং লাইডার ম্যাপ মেসিং থেকে সব তথ্য একসাথে নিয়ে নিজেকে একটি এইচডি ম্যাপের সাথে অ্যালাইন করে নেয়। এখানে অ্যালাইন বলতে বোঝানো হচ্ছে গাড়িটি এইচডি ম্যাপের মধ্যে থাকা লেন সেন্টার লাইন্স, লেন উইডথ, রোড বাউন্ডারিজ, কার্ভ লাইন্স ইত্যাদি রেফারেন্সের সাথে নিজের বর্তমান অবস্থান মিলিয়ে নেয়। এটা করার পর গাড়ি নির্দিষ্টভাবে জানতে পারে সেটি কোন রাস্তায় আছে এবং তার প্রতিটি চাকা লেন বাউন্ডারি বা রাস্তার একেবারে ধার থেকে ঠিক কতটা দূরে রয়েছে, এবং এরপরে এটা সে তার সামনে থাকা জিনিসের পজিশনের সাথে মিলিয়ে বুঝে ফেলে সামনের জিনিসগুলো রাস্তা বা তার চলার লেনের ঠিক কোথায় আছে। এখন সামনে থাকা জিনিসের রাস্তার সাথে পজিশন ও রাস্তাটি কতটুকু চওড়া সেটা থেকে গাড়িটি ক্যালকুলেট করে বের করতে পারে যে তার সামনে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, নাকি গাছ এবং ওই কুকুর পুরো রাস্তাটাই দখল করে ফেলছে। কিন্তু প্রশ্ন হলো, গাড়ি যে বুঝলো যে ফাঁকা জায়গা আছে, এখন এই ফাঁকা জায়গাটা আসলে রাস্তার কোথায় আছে? এটা কি মাঝখান দিয়ে ফাঁকা আছে, নাকি পাশ দিয়ে ফাঁকা আছে? আর যদি ফাঁকা থাকেও, এই যে ফাঁকা জায়গাটি আছে সেটা কি যথেষ্ট বড় যার মধ্য দিয়ে গাড়িটি আসলে অনায়াসে যেতে পারবে? এই ডিসিশন নেওয়ার জন্য আসে ফ্রি স্পেস ডিটেকশন। এখানে মূলত দুইটি জিনিস করা হয়। প্রথমত, একটু আগে গাড়ি থেকে যে লাইডার পালস গুলো ফায়ার হচ্ছিল সেটা যদি পরে ফিরে না আসে বা অনেক দূর থেকে ফিরে আসে, তাহলে সেগুলোকে প্রাথমিকভাবে ধরা হয় ফ্রি স্পেস, অর্থাৎ ফাঁকা জায়গা। এসব তথ্য একসাথে নিয়ে গাড়িটি একটি অকুপেন্সি গ্রিড তৈরি করে। সহজ করে বললে, গাড়ি রাস্তার ওই পুরো জায়গাটাকে ছোট ছোট বক্স বা সেলে ভাগ করে ফেলে। যেসব সেলে গাছ বা কুকুরের মতো অবজেক্ট আছে সেগুলোকে অকুপাইড মার্ক করা হয়, আর যেসব সেল খালি, সমতল এবং রাস্তার মধ্যে পড়ে সেগুলোকে ফ্রি হিসেবে চিহ্নিত করা হয়। এভাবে সে বুঝে ফেলে ওই ফাঁকা জায়গাটুকু ঠিক কোথায় আছে। কিন্তু এখন আমার দ্বিতীয় প্রশ্নটি কিন্তু থেকে যায় যে এই ফ্রি স্পেস গাড়ির জন্য যথেষ্ট বড় কিনা। প্রথমত, গাড়ি তার নিজের সাইজ জানে, এ কারণে গাড়ির উইড কত, দুই পাশ থেকে কতটা সেফটি মার্জিন দরকার এবং ঘুরতে গেলে কতটা জায়গা লাগে, এই সকল তথ্য ব্যবহার করে গাড়িটি হিসাব করে দেখে গাছ আর কুকুরের মাঝখানের ফাঁকা জায়গাটা পার হওয়ার জন্য যথেষ্ট চওড়া কিনা। ধরে নিলাম সে দেখলো যে ফাঁকা জায়গাটি তার যাওয়ার জন্য যথেষ্ট চওড়া আছে, কিন্তু এটা দেখে কিন্তু সে যাওয়া শুরু করবে না, কারণ ইতিমধ্যে তার সিস্টেমে কিন্তু একটা রেড মার্ক অলরেডি ছিল যে সামনে এমন একটি অবজেক্ট আছে সেটা কিন্তু মুভমেন্ট করে। এই সমস্যা সমাধানের জন্য কাজ করে অবজেক্ট প্রেডিকশন। এখানে সিস্টেম প্রতিটি অবজেক্টের জন্য আলাদা আলাদা করে প্রেডিকশন করে যে সে ভবিষ্যতে বা একটু পরেই কি আচরণ করতে পারে। যেমন এক্ষেত্রে এটি কুকুরটির কয়েক সেকেন্ডের মুভমেন্ট ট্র্যাক করে এবং দেখার চেষ্টা করে কুকুরটি কি মাথা ঘুরাচ্ছে, শরীরের ওরিয়েন্টেশন কোন দিকে। এ সকল ছোট ছোট সংকেত সে আগে থেকে ইন্টিগ্রেট করা এআই এর কাছে পাঠিয়ে দেয়, এবং ওই এআই সিস্টেমকে যেহেতু আগে থেকে এই টাইপের অনেক ডেটা দিয়ে ট্রেন করা হয়েছে, সো সে জানে যে কোন একটি প্রাণীর পায়ের মুভমেন্ট বা মুখের অঙ্গভঙ্গি কেমন হলে তার পরবর্তী পদক্ষেপ কি হয়। যেমন এক্ষেত্রে কুকুরের তাকানোর স্টাইল বা চলাফেরা দেখে সে ঠিক করবে সে কি শুধু দাঁড়িয়েই থাকবে নাকি সে রাস্তা পার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এভাবে গাড়িটি কুকুরটির একাধিক সম্ভাব্য অ্যাক্টিভিটিকে বিবেচনা করে। এই সব সম্ভাবনাকে বলা হয় প্রেডিকশন ট্র্যাজেক্টরিজ। প্রতিটি ট্র্যাজেক্টরির সাথে গাড়িটি একটি প্রবাবিলিটি যুক্ত করে দেয়, মানে কোন আচরণ ঘটার সম্ভাবনা কত শতাংশ। যদি দেখা যায় কুকুরটি গাড়ির দিকে তাকিয়ে আছে বা একটু একটু করে সামনে আগাচ্ছে, তাহলে রাস্তা পার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পুরো প্রেডিকশনের কাজটা কিন্তু প্রতি সেকেন্ডে বারবার আপডেট হয়। কুকুরটি একটি পা নাড়ালেই গাড়ির এই প্রেডিকশনের হিসাব বদলে যেতে পারে। এখন এই সব তথ্য একসাথে চলে যায় গাড়ির ডিসিশন মেকিং মডিউলে। এখানে গাড়ি নিজেকে প্রশ্ন করে যে তার কি থামা উচিত, নাকি তার স্পিড কমানো উচিত, নাকি গাছ আর কুকুরের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে সেটা দিয়ে নিরাপদে চলে যাওয়া উচিত। প্রতিটি অপশনের জন্য গাড়ি হিসাব করে দেখে কোনটাতে ঝুঁকি কম এবং কোনটা ট্রাফিক রুলসের মধ্যে পড়ে। সিদ্ধান্ত নেওয়ার পর গাড়িটির এবার কাজ করার পালা। এই পর্যায়ে গাড়ির কন্ট্রোল সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায়। এই সিস্টেম মূলত তিনটি জিনিস নিয়ন্ত্রণ করে: স্টিয়ারিং, অ্যাক্সেলারেশন আর ব্রেকিং। ধরা যাক গাড়ি সিদ্ধান্ত নিয়েছে মাঝখান দিয়ে যাবে, তখন সে খুব স্মুথ ভাবে স্টিয়ারিং অ্যাঙ্গেল সেট করে, ধীরে ধীরে স্পিড অ্যাডজাস্ট করে আর প্রয়োজন হলে হালকা ব্রেক প্রয়োগ করে। প্রতিটি মিলিসেকেন্ডে সেন্সর থেকে নতুন ডেটা আসছে আর সেই অনুযায়ী গাড়িটি তার স্টিয়ারিং আর স্পিড
সামান্য করে অ্যাডজাস্ট করছে। যদি কুকুরটি হঠাৎ নড়াচড়া শুরু করে তাহলে কন্ট্রোল সিস্টেম সঙ্গে সঙ্গেই তার নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্রেক করে ফেলবে এবং এভাবেই সে পুরাটা পথ সেফলি যেতে পারবে। এভাবেই মূলত সেলফ ড্রাইভিং বা অটোনোমাস গাড়িগুলো কিন্তু কাজ করে। তবে পরিশেষে বলে রাখি, এই টেকনোলজি এতটাই কমপ্লেক্স এবং চ্যালেঞ্জিং, এখন পর্যন্ত আসলে পৃথিবীর কোনো কোম্পানি একেবারে ফুলি অটোনোমাস গাড়ি কিন্তু বাজারে আনতে পারে নাই। এখন পর্যন্ত বাজারে যেগুলো আছে সেগুলো হলো পার্শিয়ালি অটোনোমাস, অর্থাৎ সেগুলো আমি যেভাবে দেখলাম একইভাবে কাজ করতে পারে, কিন্তু মাঝে মাঝে কিছু স্পেসিফিক সিচুয়েশনে মানুষ বা ড্রাইভারের হেল্প দরকার হয়ে যেতে পারে। সো যেহেতু এটা নিয়ে খুব এক্সট্রিম লেভেলের রিসার্চ চলমান, সো হোপফুলি আমরা সুদূর ভবিষ্যতে একেবারে ফুলি সেলফ ড্রাইভড অটোনোমাস গাড়ি কিন্তু পেয়ে যাব। সো আশা করি এই জটিল কনসেপ্ট সম্পর্কে আপনাদের একটু হলেও আইডিয়া হয়েছে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এরকম নিত্য নতুন আপডেটস পেতে আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করুন।